আর্জেন্টিনার এই স্কোয়াডটা মোটামুটি পুরো স্কোয়াডটাই গত বিশ্বকাপ ফাইনালটা খেলছে। স্পেনের এই টিমও বয়স কম হলেও এরা একটা ফাইনাল খেলছে। স্পেনের একটা জিনিস এখনও প্রমাণ করতে হয়নি, সেটা হলো প্রথমে পিছায়ে পড়লে তারা কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে সেটা রিকভার করে, কামব্যাক করে। আর্জেন্টিনার এই ক্যাপাসিটিটা অনেক বেশি এখন, ওরা এই ব্যাপারে খুব সাউন্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনাকে আমি একটু এস দিব, তারা সহজে ছাড় দিবে না। এবং সেই প্রথম যেটা বলছিলাম অ্যালান শিয়ারারের সেই কথাটাই আমি বলবো, এই টিমের আগের মতো বা গত বিশ্বকাপের মতো এত সুন্দর ফুটবল না খেললেও তাদের উইনিং মেন্টালিটি টপ নচ। মেসিকে নিয়েই শুরু করি। মেসি এক্স ফ্যাক্টর, আর্জেন্টিনার টিমের এক্স ফ্যাক্টর। আমি ওই জায়গা থেকে আরেকটু সামনের দিকে এখন যাব। মেসির নতুন একটা নাম, তার আগে আমি মেসির এ পর্যন্ত ইম্প্যাক্টটা বলি। আপনারা দেখছেন যে মেসি এ পর্যন্ত 9টা গোল করছে, আর্জেন্টিনাকে সামনে থেকে লিড দিছে গ্রুপ স্টেজ পর্যন্ত। এটা গেল একটা ফেজ। এই সেকেন্ড ফেজে আইসা মেসি অন্য একটা রোলে আপনারা দেখছেন। প্রথম দিকে যে কথা উঠছে মেসির বয়স হয়ে গেছে, মেসি আগের মতো দৌড়ায় না, মেসি রেস্ট নিয়ে খেলে। গতকালকের খেলা বা মিশরের খেলা দেখার পর অন্তত এটা বোঝা যায় যে না, মেসি যেই সময় একটু দাঁড়ায় ছিল বা একটু লেজি ছিল, ওটা সে অপ্রয়োজনীয় মনে করছে বলেই ছিল। মিশরের খেলায় যান, মেসি রাইট সাইড দিয়ে খুব ভালো একটা কাজ করছে, যেটা স্কলানি পরে স্বীকার করছে যে আমি মেসিকে বলি নাই ওই জায়গায় অপারেট করতে, মেসি নিজের থেকেই করছে। উইথ বল মেসি অন্তত 7-8 বার ড্রিবল পাস করছে এই বয়সেও। তো আগেও আমি বলছি যে মেসিকে 1:1 ঠেকানোর একটাই উপায় এখনও আছে, সেটা হলো তাকে থামায় দেওয়া। তার বল থামাইতে পারবেন না, বডিলি অবস্ট্রাকশন দিয়ে ফিজিক্যালি থামাইতে হবে। যখন মেসি ইংল্যান্ড গোলের পর আর্জেন্টিনা যখন পিছিয়ে গেল, তখন মেসি যে খেলাটা খেললো এটা হলো পিওর মেসি। সে ইংল্যান্ড পুরো আর্জেন্টিনা টিমকে তাদের নিজের দিকে ইনভাইট করছে অ্যাটাক করার জন্য। প্রতিটা বল আপনারা যদি লক্ষ্য করেন, ডি বক্সের আগে মেসি নিজে গিয়ে বলটা ধরছে, অথবা অন্য কাউ থেকে বলটা নিয়েছে, ফাইনাল ডিস্ট্রিবিউশনটা মেসি করছে। পিন পয়েন্ট ক্রস, এটা তো স্বাভাবিক, যদি লো ব্লকে থাকে অপোনেন্ট তাইলে ক্রসের দিকে প্রথম হলো ক্রস করলে ডিফেন্ডাররা হয়, আউট অফ পজিশন হয়, সেকেন্ড বলের চান্স থাকে, এই সমস্ত। কিন্তু করছে মেসি, বলগুলো ফাইনাল পাস দিছে মেসি ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, এর সাথে কি হয়েছে, আপনি 2টা গোল দেখেন, 2টা গোলেরই অ্যাসিস্ট মেসি। টোটাল সামআপটা কি হইল, মেসি আগের মতো উইথ বল ডেডলি, পাসিং ডেডলি, ক্রসিং ডেডলি, ম্যাচ অ্যাওয়ারনেস, ডিসিশন মেকিং ডেডলি, সব মিলায়ে। এই জন্য আমি এখন বলতেছি মেসি এখন এক্সবার হয়ে গেছে। টোটাল আর্জেন্টিনার খেলার এক্সবার যে গাণিতিকগর করবেন সেটা হলো লিওনেল মেসি। এই জন্যই আমি মেসিকে বললাম এখন থেকে শুধু এক্স ফ্যাক্টর না, মেসি এক্সবার। আরেকটা জিনিস আছে, এক্স ফ্যাক্টর মেসিকে ঠেকানোর জন্য, তাকে আটকানোর একটাই উপর আছে, সেটা হলো এক্সের উপর বার দাও, মানে তাকে ঠেকাও, এই একটা অবস্ট্রাগল। এই 2টা কারণে আমি মেসিকে এখন বলবো এক্সবার মেসি। স্কলানির যেই টিম নিয়ে এবার বিশ্বকাপে আসছে, এই স্কোয়াড নিয়ে অনেক পণ্ডিত অনেক রকম কথা বলছেন। একটা কথা আমার খুব মনে ধরছে, যেটা আমি বোধহয় গত 2-1 দিন আগে দেখছি। অ্যালান শিয়ারার বলছে যে এই টিমটা হয়তো গতবারের মতো এইরকম উজ্জীবিত ফুটবল খেলে না বা ওই রকম সুন্দর ফুটবল খেলে না, কিন্তু তাদের উইনিং মেন্টালিটি গতবার থেকে অনেক বেশি। আসলেই এইবার আর্জেন্টিনা টিমের এটাই হলো সবচেয়ে বড় শক্তির জায়গা। স্পেনের শক্তির জায়গা যেটা দেখা গেছে ফ্রান্সের সাথে, তাদের মূল মিডের রদ্রি এবং ফাবিয়ান রুইজ খুব ভাইটাল পজিশন, যে দুইজনের ওয়ার্ক রেট এবং তাদের যেই বল পাসিং এবং অন্য ক্যাপাসিটি আউটপ্লে করে দিছে। তার বিপরীতে তখন ফ্রান্সে ছিল আপনার বোধহয় রেবিও ছিল, সাথে ছিল আপনি সুয়ামেনি, পরে একটু চেঞ্জ হয়েছে। ওদের সাথে আসলে ওদের কোনো ম্যাচ হয় নাই, ম্যাচ হওয়ার মতো না। কারণ রদ্রি ব্যালন ডিওর জিতা শুধু এই জন্য না, রদ্রি অভিজ্ঞ ভেটারান। এই স্পেন টিমটার মধ্যে বলতে গেলে বয়সের দিক দিয়ে ফাদারলি ফিগার রদ্রি, অন্যদের সাথে বয়সের এতটাই তার ডিফারেন্স, পুরো টিমটাই সে করে, ডিকটেট করে। তো এই জায়গায় আপনি একটু দিকে দেখেন, আর্জেন্টিনার দিকে দেখেন, অবশ্যই এই জায়গায় প্যারাদেস আছে, আর সাথে আমি শুধু ইয়াকেই রাখি, আমি এনজো ফার্নান্দেসকে রাখি। তাদের সাথে 19-20 তেমন কোনো মেন্টালিটি বলেন, বল কন্ট্রোল বলেন, কোনো দিক দিয়ে ওরা খুব একটা বেশি আগায় নেই।
সাথে সামনে ম্যাকেলিস্টার আছে, যে জায়গাটায় ওলমো আছে ম্যাকেলিস্টার তো একটু সাইডে থাকে, ওলমোর জায়গাটা আপনি ইয়েকে দিয়ে দেন, ধরেন যে সামনে থেকে ওখানে মেসি আছে, তাইলে তুলনা আসে না। আমরা সবাই জানি স্পেন ফিজিক্যাল ফুটবলে দুর্বল, ওরা ফিজিক্যাল ফুটবলটা এত ভালো খেলতে পারে না। তো আর্জেন্টিনা ফিজিক্যাল ফুটবল খেলাটা ওদের হারাম বলের অংশ, মানে নিয়মের মধ্যে থেকেই তারা ফিজিক্যাল ফুটবল খেললেও মনে হয় স্পেনের নর্মাল রিদমটা নষ্ট করার জন্য মোটামুটি যথেষ্ট। তবে স্পেনের এই জায়গায় শক্তি হলো প্রেসিংটা ওরা খুব ভালো ওভারকাম করতে পারে এবং ওরা প্রেসিং দিতেও পারে ভালো, যেটা ইয়ার সাথে দেখা গেছে, অস্ট্রিয়ার সাথে খেলায় দেখা গেছে স্পেন প্রেসিং কতটা রেজিস্ট সেটা দেখা গেছে। অস্ট্রিয়ার মতো টিম, র্যাংনিকের টিম যাকে বলা হয় প্রেসিং মাস্টার, কিছুই করতে পারে নাই, ওয়ান টাচে বল বাইর করে ওরা নিয়ে গেছে। আর 2 নম্বর হলো ফ্রান্সের সাথে দেখা গেছে ওরা কীভাবে কী সুন্দর তরিকায়, আমি লক্ষ্য করছি 3টা প্লেয়ার আইসা পড়ে, যেখানে বল আসে মানে ফ্র্যাকশন অফ মুভমেন্টে 3টা প্লেয়ার আইসা বলে পাসিং লাইনটা বন্ধ করে দিয়ে প্রেসিং করে বলটা বাইর করে দেয়। তো এটা আর্জেন্টিনা অবশ্যই দেখছে, আর্জেন্টিনার প্রেসিংও অনেক ভালো, যেটা কালকে ইংল্যান্ডের সাথে দেখা গেছে, ইংল্যান্ডকে প্রেসিং দিয়ে খুব সুন্দরভাবে। তো খেলাটা নেক টু নেক আছে এই জায়গায়। তবে যেই জায়গায় আবার ধরেন যদি সাবের কথায় যাই, সাব যদি ধরেন কালকে স্কলানি যেই ধরনের সাব করছে, ডেলা ফুয়েন্তেও এই ধরনের সাব দিয়ে ম্যাচ ঘুরাইতে অভ্যস্ত। 70 মিনিট হয়ে গেলে ডেলা ফুয়েন্তে দুইটা সাব করে, এটা জানা কথা। মেরিনোকে আনে বা লগে একজন স্ট্রাইকার আনে, এটা ওনার সবাই জানা কথা। কিন্তু তার আগে উনি যেটা করে, ওরা পাসিং ফুটবল দিয়ে এবং ইয়া দিয়ে ওপোনেন্ট লেগকে অনেকটা ক্লান্ত করেনি, যেটা তো আমাদের চোখে পড়ে না। আমরা যখন স্পেনের সুন্দর পাসিং ফুটবলটা দেখি, অপোনেন্ট যে ক্লান্ত কতটুকু এটা তো চোখে পড়ে না। কিন্তু কোচরা বা ম্যানেজাররা এগুলা ফলো করেন, এই টেকনিক্যাল বিষয়গুলো ফলো করেন বলেই ওনারা মানে কোচ হন এবং এত ভালো কোচ হন। ইয়ের সুবিধাটা হলো, আর্জেন্টিনার সুবিধাটা হলো মেসিকে বাদ দিল, সামনে 2টা লেথাল স্ট্রাইকার আছে, একটা হলো লাউতারো মার্টিনেজ এবং সাথে আছে আপনার হুলিয়ান আলভারেজ। যেমন মেসির গোল পাওয়ার পর, গোল বন্ধ হওয়ার পর মোটামুটি এরাই গোল করে তাই না গত 2টা ম্যাচ আর্জেন্টিনাকে পার করে দিছে। স্পেনের 2টা ইয়ে আছে, লামিন ইয়ামাল, ওইদিকে আছে নিকো। ডেলা ফুয়েন্তে ওইভাবে নিকোকে ইয়ে করতেছে না, লামিনকেও টাচ লাইনই খুব কম খেলায়, টাচ লাইন উইঙ্গার হিসেবে কম খেলায়। লামিন একটু ভিতরে থেকে যেটা অ্যাটাকিং মিড যে কাজটা করে, কাটিং করে ভিতরে ঢুকে, লামিন এগুলা বেশি করতেছে এখন। তার কারণ হলো টাচ লাইনে খেলতে গেলে ইনজুরির ভয়ও বেশি থাকে, একটু কাট করে ভিতরে আসলে স্পেস বেশি পাওয়া যায়, ইনজুরির ভয়টা কম থাকে, পাসিং রেঞ্জও বাড়ে। তা আমার মনে হয় স্পেন ফাইনালে এই কাজটাও করবে, লামিনকে টাচ লাইনে খুব একটা না রেখে ভিতরেই বেশি আনবে। স্পেনের সুবিধাটা হলো স্পেনে তো এক গাদা মিডফিল্ডার, সবাই মেরিনোকে নামায়, সেও মিডফিল্ডার। সামনে বলতে গেলে আপনার এই ওলাজাবেল বাদ দিয়ে যেই সেট আপটা থাকে, ওরা সবাই মিডের প্লেয়ার। আর এর সাথে জুবেমেন্ডি আছে, জুবেমেন্ডিকে এখনও বোধহয় নামাই নেই, বা আমি গ্রুপ পর্যায়ে নামাইছি কি না আমার ঠিক মনে পড়ে না। সেও ভালো মিড 2 দলেরই সমানে সমান, মিড শক্তিটা 2 দলেরই সমান। আর যেই দলের মিড শক্তি থাকে, মিডদের একটা সাধারণ বৈশিষ্ট্য, একদম বেসিক বৈশিষ্ট্য, ওরা পায়ে বল রাখতে জানে। এখন 2 দলই এই কাজটা করবে, স্পেন বা 2 দলই পায়ে বল রাখার মতো প্লেয়ার আছে। এবং স্পেনের আরেকটা জিনিস আছে, ওরা কিন্তু কাউন্টারে ডেডলি, কারণ পিছনে যারা আছে, রড্রি আছে, ওলমো আছে, পেদ্রি আছে, এই আপনার রুইজ আছে, এরা কিন্তু মানে যখন কাউন্টার অ্যাটাকে ফাইনাল থার্ডে মানে আপনার মানে আপনার একদম ক্লিনিক্যাল পাস দেওয়ার জন্য বিখ্যাত। এই জায়গাটা আর্জেন্টিনা সতর্ক থাকতে হবে, যেই অপশানটা কালকে বা যেই গেম প্র্যাকটিস, ম্যাচ প্র্যাকটিসটা বা হোমওয়ার্কটা আমি বলবো, যেটা কালকে ইংল্যান্ডের সঙ্গে হয় নাই, ইংল্যান্ড ওই পথে হাঁটে নাই। কলানিকে কেন আমি কোচ হিসাবে ভালো বলি, সে দেখেন যখন লিসান্দ্রো মার্টিনেজকে সে যখন সাব করলো, সে কিন্তু ঠিকই ওটামেন্ডিরে নামাইলো। এই কারণেই যদি পিছন থেকে লং বল যায়, ওটামেন্ডির পেস কম কিন্তু হেডিংটা এখনও ভালো আছে, লগে আরেক হেড করে ভালো কুটির 2 জন করে রাখছে। তো এইরকম সতর্ক থাকে, নিশ্চয়ই আশা করি সতর্ক থাকবে। আর্জেন্টিনা স্পেনকে স্বাভাবিক খেলা কতক্ষণ খেলতে দেয়, এটা আমার দেখার জন্য এটার কৌতূহল আমার থাকলো। এবং ফিজিক্যাল ফিজিক্যাল ফুটবল প্লে যদি করে স্পেন, সেটা কেমন রিয়েক্ট করে সেটা দেখাটাও জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে গত খেলায় যখনই এরকম ম্যাচ
ম্যাচ যখনই আর্জেন্টিনা প্রথমার্ধে ফাউল করছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট করছে, ফাউল সে খেলা থামছে, আপনার ইংল্যান্ডের প্লেয়াররা দৌড়ে গেছে, কিন্তু আপনার দুই দলের মধ্যে ভার্বাল কিছু হয়েছে, আলোচনা ডিসকাশনসে কথাবার্তা হয়েছে, এর বেশি যায় নাই। স্পেন টিমের একটা বৈশিষ্ট্য, যেটা লা লিগার দুইটা বড় দলেরও বৈশিষ্ট্য, এরা কিছু হইলেই দৌড় দিয়ে রেফারিকে গিয়ে করে, রেফারিকে গিয়ে প্রেশার দিতে চায়, গোল হয়ে যাইতে ধরে করে, এবং ইন্টিমিডেশন জিনিসটা স্পেন একটু বেশি পারে। প্রত্যেকের খেলারই একটা অংশ থাকে, স্পেনের খেলার এটা একটা অংশ, এটা আপনি নেগেটিভলি নিতে পারেন, পজিটিভলি নিতে পারেন। ওরা ইন্টিমিডেশন করে একটু টাচে পড়ে যাবে, গড়ান দিবে, খেলা থামবে ঠিক, কিন্তু লগে গিয়ে রেফারিকে প্রেশারটা দিবে। যেই প্রেশারটা অন্যান্য কোচ টাচ লাইনে থাকে, ধরেন টুহেলের কথাই বলি, টাচ লাইনে থেকে নিজের ইন্টিমিডেশন দিয়ে ইয়েদেরকে দেয়, আপনার অফিসিয়ালদের উপর যে মেন্টাল প্রেশারটা দেয়, এই প্রেশারটা হয়তো দেয় না, স্কলানি দেয় না, এই প্রেশারটা দে লা ফুয়েন্তে সাহেবও দেয় না। এটা স্পেনের খেলায় এটা দেয়, এটা প্লেয়াররা দেয়। তো এইরকম যদি করতে গিয়ে যদি ওরা ওদের ম্যাচ আপনার কি বলে ফোকাস হারায় বা ফার্স্ট্রেশন হয়ে পড়ে, তাইলে বলা যাবে যে এই জায়গায় স্পেন বিট খাওয়ার সম্ভাবনা আছে। টোটাল সামাপে আমি বলবো কোন দলকে আগে রাখবো, কোন দলকে পিছিয়ে রাখবো জানি না। ফাইনালের মতো একটা টুর্নামেন্ট খেলতে গেলে নর্মালি এই সমস্ত বড় ম্যাচের চান্স খুব কম আসে, যারা হাফ চান্সগুলো কাজে লাগায় তারাই জিতে। এটা গেলে একটা দিক। স্পেনের একটা জিনিস এখনও হয় নাই, মানে প্রমাণ করতে হয় নাই, সেটা হলো প্রথমে পিছায়ে পড়লে তারা কীভাবে রিয়্যাক্ট করে, কিভাবে সেটা রিকভার করে কামব্যাক করে। আর্জেন্টিনা এরকম সিচুয়েশন পড়ছে, কামব্যাক মানে কয়েকবারই তারা আপনার মিশের সাথে তো 2 গেলেই পিছায়ে ছিল, তো কেপ ভার্দের সাথে 1-2 1-1 1-0 1-1 2-0 2-1 করে তারপর 3-2 গিয়ে বাইর করছে। কালকে ইংল্যান্ডের সাথে দেখলেনি, প্রথমে পিছায়ে পরেও 2-1 গোলে ম্যাচ বাইর করছে। আর্জেন্টিনার এই ক্যাপাসিটিটা অনেক বেশি এখন, ওরা এই ব্যাপারে খুব সাউন্ড। আর্জেন্টিনার এই স্কোয়াডটা মোটামুটি পুরো স্কোয়াডটাই গত বিশ্বকাপ ফাইনালটা খেলছে। এই জায়গায় একটু এজ দিলেও আমি খুব বড় এজ দিব না, কারণ লাস্ট ইউরোটাই আবার এই স্পেন যেটা ইউরো চ্যাম্পিয়ন, স্পেনের এই টিমও বয়স কম হলেও এরা একটা ফাইনাল খেলছে। ফাইনাল ম্যাচের টেম্পো সামলানোর মতো মানে নার্ভ 2 দলেরই আছে। কথা হলো খেলার মাঠে কালকে এটা গিভেন ডে কোন দলকে টেকনিক্যালি সারপাস করতে পারে, সেটা ইন্টিমিডেশন দিয়ে হোক, ফ্রাস্ট্রেট করে হোক। স্পেন যেমন ফ্রান্সকে ফ্রাস্ট্রেট করে ব্যাকফুটে ঠেলে দিছে, আর্জেন্টিনা তাদেরকে কীভাবে ফ্রাস্ট্রেট করে, ইংল্যান্ডকে যেমন ফার্স্ট হাফে ফ্রাস্ট্রেট করে তাদের ন্যাচারাল খেলা খেলতে দেয় নাই। এখন কোন কোচের কী স্ট্র্যাটেজি হয় সেটা দেখাটাই মজা হবে। তো ওভারঅল নেক টু নেক ম্যাচ। তারপরেও যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের কাপ ডিফেন্ড করতে আসছে, ফাইনাল পর্যন্ত চলে আসছে কাপ ডিফেন্ড করার জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আমি একটু এজ দিব, তারা সহজে ছাড় দিবে না। এবং সেই প্রথম যেটা বলছিলাম অ্যালান শিয়ারারের সেই কথাটাই আমি বলবো, এই টিমের আগের মতো গত বিশ্বকাপের মতো এত সুন্দর ফুটবল না খেললেও তাদের উইনিং মেন্টালিটি টপ নচ। এটাই আর্জেন্টিনার ফাইনালের এজ।